This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি9 বাংলায় স্বাগত। ফুল অ্যান্ড ফাইনালি আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা, আমার সঙ্গে রয়েছে দীপ। এখন সবার নজর কোন দিকে? না 4টের সময় দিল্লির বিজ্ঞান ভবনে ঠিক কি হতে চলেছে, কত দফায় আমার রাজ্যে ভোট হচ্ছে, কোন কোন দফায় কোথায় ভোট হচ্ছে, এই বিষয়টা আজ নির্ধারণ হবে বিকেল 4টে নাগাদ। এবং শুধুমাত্র আমাদের রাজ্য নয়, 5 রাজ্য মানে বাংলা সহ 5 রাজ্যে ভোট ঘোষণা হবে আজ। বাংলা ছাড়াও তামিলনাড়ু, অসম, কেরল, পুদুচেরির ভোট ঘোষণা রয়েছে। 26-এর বঙ্গযুদ্ধে এবার কমতে পারে ভোটের দফা, সেরকমই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে এই রাজ্যে 3 দফায় ভোট হবে। বিবেচনাধীন ভোটারদের ভাগ্য ঝুলিয়ে রেখেই ভোট ঘোষণা, কারণ এখনো পর্যন্ত এ রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হয়নি। 60 লক্ষের বেশি যে ভোটারদের ভবিষ্যৎ ঝুলে রয়েছে, তারা অ্যাডজুডিকেশনের তালিকায় রয়েছে, সেই তালিকায় থাকা মানুষের ভবিষ্যৎ এখনো ঝুলে রয়েছে, সেই কাজ এখনো পর্যন্ত সম্পন্ন হয়নি। তার আগেই আমাদের রাজ্যে ভোট ঘোষণা, স্বাভাবিকভাবে এই বিষয়গুলো আলোচনায় চলে আসছে। বাংলায় এবার ভোট হতে পারে 3 দফায়। প্রথম দফায় ভোট হতে পারে উত্তরবঙ্গে, এবং দ্বিতীয় দফায় যা খবর পাওয়া যাচ্ছে জঙ্গলমহলে ভোট হতে পারে, এবং তৃতীয় দফায় ভোট হতে পারে দক্ষিণবঙ্গে। আর এপ্রিলে বাংলায় 3 দফা ভোট পর্ব শেষ করতে চায় কমিশন। মে মাসের শুরুতেই ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে খবর সূত্রে। ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই প্রস্তুত তৃণমূলের প্রার্থী তালিকা। এক ঝাঁক তরুণ মুখ টিকিট পেতে চলেছেন এবার। টিভি9 বাংলার হাতে সম্ভাব্য প্রার্থী তালিকা। তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য এবং সংগঠনের প্রাক্তন সভানেত্রী জয়া দত্তের নাম উঠে আসছে। আর কার কার নাম এখনো পর্যন্ত প্রাথমিক আলোচনায় উঠে আসছে জানবো। তবে তার আগে আরও একবার আপনাদের জানিয়ে রাখবো, তৃণমূল কংগ্রেস সূত্রে যা খবর, ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগেই তাদের প্রার্থী তালিকা প্রস্তুত। এবারের প্রার্থী তালিকায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে তরুণ মুখেদের। সে কারণে এক ঝাঁক নতুন এবং তরুণ প্রজন্মের মুখ তারা টিকিট পেতে চলেছেন এবারের নির্বাচনে। টিভি9 বাংলার হাতে সম্ভাব্য প্রার্থী তালিকা, যার মধ্যে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য একাধিকবার নানান বিতর্কে জড়িয়েছেন। তা সত্ত্বেও তার নাম প্রথম এই যে তালিকা, সম্ভাব্য প্রার্থী তালিকা, সেখানে থাকতে পারে। সংগঠনের প্রাক্তন সভানেত্রী জয়া দত্ত, তার নামও উঠে আসে সম্ভাব্য প্রার্থী তালিকায়। এর পাশাপাশি দেবাংশু ভট্টাচার্য, তৃণমূল কংগ্রেসের হয়ে নানান ইস্যুতে সোশ্যাল মিডিয়াতে যাকে দেখতে পাওয়া যায় লড়াই করতে, সেই দেবাংশু ভট্টাচার্য, তার নাম প্রার্থী তালিকায় থাকতে পারে। দেবরাজ চক্রবর্তী, তার নাম থাকতে পারে। তার সঙ্গে সিপিএম ছেড়ে সদ্য তৃণমূলে যোগদান করা প্রতীকুর রহমান, তার নাম নিয়েও জোর চর্চা চলছে। আমাদের সঙ্গে সৌরভ গুহ রয়েছেন, আমাদের প্রতিনিধি। সৌরভ, কোন কোন নামগুলো নিয়ে সর্বাগ্রে আলোচনা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের অন্দরে? দেখো, আজই ভোট ঘোষণা হয়ে যাওয়ার সম্ভাবনা সর্বাধিক, এবং তারপরেই কিন্তু আগামীকাল বা আগামী দুদিনের মধ্যে তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী তালিকা প্রকাশ করে দেবে। খুব স্বাভাবিকভাবে এই প্রার্থী তালিকা নিয়ে কিন্তু আলোচনা শুরু হয়েছে যে এই প্রার্থী তালিকায় সম্ভাব্য মুখ বা কোন কোন নামগুলো নিয়ে আলোচনা সবচেয়ে বেশি শোনা যাচ্ছে। তোমার এই প্রশ্নের উত্তরে বলি, সব থেকে বেশি আলোচনায় শোনা যাচ্ছে স্বপ্না বর্মনের নাম। ডাবগ্রাম ফুলবাড়ি থেকে তিনি প্রার্থী হতে পারেন। প্রতীকুর রহমানের নাম দক্ষিণ 24 পরগনার কোনো একটি কেন্দ্র থেকে তিনি প্রার্থী হতে পারেন। দেবাংশু ভট্টাচার্যের নাম হাওড়া জেলার কোনো একটি বিধানসভা থেকে তিনি প্রার্থী হতে পারেন। গায়িকা ইমন চক্রবর্তীর নাম বিরাটভাবে আলোচনার মধ্যে আছেন, যদিও ঘনিষ্ঠ মহলে ইমন চক্রবর্তী জানিয়েছেন যে তিনি প্রার্থী হতে চান না, তারপরেও কিন্তু তার নাম নিয়ে আলোচনা রয়েছে। পরমব্রত চট্টোপাধ্যায়ের নাম নিয়ে আলোচনা রয়েছে। এন্টালি কেন্দ্রের সন্দীপন সাহা, স্বর্ণকমল সাহার ছেলে সন্দীপন সাহা, তাকে নিয়ে আলোচনা রয়েছে। এছাড়া দেবরাজ চক্রবর্তীর নাম নিয়ে আলোচনা রয়েছে। এছাড়াও মুখপাত্রদের মধ্যে কুণাল ঘোষ, তন্ময় ঘোষ এবং অরূপ চক্রবর্তী, 3 জনের নাম নিয়েই কিন্তু আলোচনা রয়েছে। 2 জন সাংসদ, একজন সদ্য প্রাক্তন সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তিনি প্রার্থী হতে পারেন বিধানসভায়, আলোচনায় রয়েছে তার নাম। সামিরুল ইসলাম, বীরভূমের কোনো একটি কেন্দ্রে তিনি প্রার্থী হতে পারেন, তিনি বর্তমানে তৃণমূল কংগ্রেসের সাংসদ। অর্থাৎ এই নামগুলো নিয়ে আলোচনা রয়েছেন। আরেকজন বর্ষিয়ান তৃণমূল কংগ্রেসের নেতা দক্ষিণ 24 পরগনায় শুভাশিস চক্রবর্তী, তার নাম নিয়ে আলোচনা রয়েছে যে তিনিও টিকিট পেতে পারেন।
অর্থাৎ বিভিন্ন নাম নিয়ে একটা চর্চা যা চলে বা তৃণমূলের শিবিরে কান পাতলে এই নামগুলো নিয়ে আলোচনা শোনা যাচ্ছে। কোনটা ঠিক হবে, কোনটা ফাইনালাইজ হবে, এটা একমাত্র ঠিক করবেন তৃণমূল সুপ্রিমো, যা 1-2 দিনের মধ্যেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে ছবিটা। আপাতত এই নামগুলো নিয়ে জল্পনা তুঙ্গে। বেশ, সৌরভ, ধন্যবাদ তোমাকে। একদম, তৃণমূল কংগ্রেস প্রার্থী তালিকা প্রকাশ করলে তো সেই প্রার্থীদের নিয়ে আলোচনা হবে, কিন্তু প্রত্যেকবার ভোটের আগে দেখবেন এক একটা আসনে হটস্পট হয়ে ওঠে। গতবার নন্দীগ্রাম দেখেছিলাম, আর ভোটের শুরু থেকে আমরা জানি ভবানীপুর কিন্তু আলাদা একটা মাত্রা রাখে, হটস্পট হয়ে ওঠে। কিন্তু সেই ভবানীপুর আসন নিয়ে বারবার আলোচনা চলছে, বারবার বৈঠক হচ্ছে, কারণ সেখানে প্রার্থীকে হন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং ভোট ঘোষণার আগে, আজ বিকেল 4টায় ভোট ঘোষণা, তার আগেই কিন্তু মুখ্যমন্ত্রী কেন্দ্রে প্রচারে নেমে পড়লেন ফেরহাদ হাকিম। আমাদের সঙ্গে রয়েছে না আমাদের সহকর্মী সায়ন্ত। এবারে কিন্তু ভবানীপুর নিয়ে আলোচনাও একটু বেশি হচ্ছে, বৈঠকও একটু বেশি হচ্ছে, এবং প্রচারের যদি মাত্রা বলা যায় সেটা যেন অনেক আগে থেকেই শুরু হয়ে গেল এই আসনে। একদমই, দেখো ভবানীপুর বিধানসভা কিন্তু সব থেকে হাই ভোল্টেজ এবং পশ্চিমবঙ্গে যে কটি বিধানসভা রয়েছে সব থেকে গুরুত্বপূর্ণ বলা চলে, কারণ এই কেন্দ্রে বিধায়ক কিন্তু খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং স্বাভাবিকভাবে তিনি কিন্তু এই ভবানীপুরে প্রার্থী হবেন সেটা একেবারে নিশ্চিত। তার উল্টো দিকে কে দাঁড়াচ্ছেন? শুভেন্দু অধিকারী। তিনি কিন্তু আজ একটি সাংবাদিক বৈঠকে বলেছেন তিনি ভোটে যখন দাঁড়াবেন নন্দীগ্রামকে হাতে রাখবেনই, পাশাপাশি অন্য কেন্দ্রে দাঁড়াবেন কিনা সেটা দল সিদ্ধান্ত নেবে। অর্থাৎ এই নন্দীগ্রাম ছাড়াও কিন্তু আরও একটি কেন্দ্রে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে। তবে এই ভবানীপুর বিধানসভা কেন এত বিজেপি পাকিচ্চক করেছে? দেখো, গত লোকসভা নির্বাচন যদি আমরা দেখি 2024 সালে 5টি ওয়ার্ডে কিন্তু এগিয়ে রয়েছে বিজেপি, এবং সেটা 1-2 ভোটে নয়, প্রায় প্রত্যেকটিতে 700 ভোট, 800 ভোট, কোথাও 1000, কোথাও 2000, কোথাও আবার 2500-3000 ভোটেও এগিয়ে রয়েছে। তৃণমূল এগিয়ে রয়েছে 3টি ওয়ার্ডে, খোদ ফিরহাদ হাকিমের ওয়ার্ডে 82 নম্বর ওয়ার্ড, নিজের ওয়ার্ড 73 নম্বর, কিন্তু সেটা সামান্য। আর যে ওয়ার্ডটি 77 নম্বর ওয়ার্ড, সেটা কিন্তু সংখ্যালঘু অধ্যুষিত, সেখানে প্রায় 10,000-এর উপরে ভোটে এগিয়ে রয়েছে। আর এটাই কিন্তু মূলত তৃণমূলের অন্যতম ভোট ব্যাংক। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে SIR এর কারণে কিন্তু এই 77 নম্বর ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ গিয়েছে। ভবানীপুর বিধানসভা থেকে প্রায় 45-50,000 নাম বাদ গিয়েছে। এইটা কিন্তু তৃণমূলের কাছে কোথাও চিন্তাও দাঁড়িয়েছে। যদিও তৃণমূল নেতৃত্ব জানাচ্ছে যে ভবানীপুরের প্রার্থীর নাম যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়, তাই এখানে কোনো সমস্যাই নেই, যেই দাঁড়াক না কেন 50,000 ভোটে হারবে। কিন্তু বিজেপি এইটাকে পাকিচ্চক এই কারণেই করেছে, কারণ যেই সব এলাকা মূলত বিজেপি টার্গেট করেছে 70, 71, 72, 74, এই ওয়ার্ডগুলো কিন্তু এক হচ্ছে অবাঙালি অধ্যুষিত, দ্বিতীয়ত হচ্ছে লোকসভাতে দেখা গিয়েছে এই ওয়ার্ড থেকে বিজেপি ভালো সাড়া পেয়েছে। এমনকি ভালো জায়গা বিজেপি সেই জায়গাগুলোতে এগিয়ে রয়েছে, তাই এই বিধানসভা ভোটে সেই জায়গাগুলো নিশ্চিত করে নিতে চাইছে তারা। অনেক ধন্যবাদ শান্ত। আমরা তো ফিরহাদ হাকিমের প্রচার দেখাচ্ছি ভবানীপুরে, তার উপর আজ যেহেতু ভোট ঘোষণা হতে চলেছে, তাই অনেক জায়গায় কিন্তু তৃণমূলের কংগ্রেসের তাবড়ো নেতারা, কোথাও সাংসদ, কোথাও বিধায়ক, তারা প্রচারে বেরিয়ে পড়েছেন। যেমন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি প্রচারে বেরিয়েছেন। লাভলি মৈত্র সোনারপুর দক্ষিণের বিধায়ক, তাকেও প্রচারে দেখা যাচ্ছে। কিন্তু প্রশ্ন তো উঠতে পারে, তিনি কি এবারে প্রার্থী হচ্ছেন, প্রার্থী তালিকায় কি তার নাম থাকছে, সেটা নিয়েও আলোচনা চর্চা শুরু হয়ে গিয়েছে। তবে বিধায়ক তিনি কিন্তু এগিয়ে রয়েছেন প্রচারের দিক থেকে। মমতাদি যে লড়াই লড়ছে বাংলার মানুষের জন্য সামনের সারিতে থেকে, যে একটাও যাতে বৈধ ভোটারের নাম বাদ না যায়, গণতান্ত্রিক পদ্ধতিতে লড়ছে, কারণ গণতন্ত্র বাঁচানোর লড়াই এটা। সেই জন্য মমতাদির সঙ্গে সারা বাংলার মানুষ আছে, আমরাও আছি, এবং আগামী দিন আমাদের জয় নিশ্চিত। মিডিয়াতে একটা প্রচার চলছে আপনার প্রার্থী হওয়া নিয়ে, কি বলবেন? প্রার্থী কে হবে, কোথায় হবে, সেটা দল ঠিক করে, এটা দলের সিদ্ধান্ত সম্পূর্ণভাবে। এই বিষয়ে আমরা কেউ কোনো কথা বলবো না। এবার কোনো চক্রান্ত আছে, কিভাবে দেখছেন এটা? আমি এই বিষয়ে কোনো কথাই বলবো না। আমার কাজ যেটা করে যাওয়া, আমি সেটাই করছি, আমি সেটাই করব। সত্যি এই সময়টা ভীষণ গুরুত্বপূর্ণ, তাই বিতর্কিত প্রশ্নগুলো এড়িয়ে গেলেন বিধায়িকা লাভলি মৈত্র। আমরা আরো একবার ভবানীপুরের আপনাদের ছবি দেখাচ্ছি, কারণ লিফলেট বিলি করছেন মেয়র ফেরহাদ হাকিম। লিফলেট বিলি করে চিৎলায় বাড়ি বাড়ি প্রচারে তিনি। 50,000 ভোটে জিতবেন মমতা বন্দ্যোপাধ্যায়, প্রচারে নেমে দাবি করেছেন ফেরহাদ হাকিম। চাপটা বোঝা যাচ্ছে না, চাপটা ভবানীপুরে আছে। মমতা ব্যানার্জিকে যদি আমরা নন্দীগ্রামে হারাতে পারি, তাহলে ভবানীপুরেও হারাতে পারি। আর সেটা বুঝতে পেরেছেন, 50,000-এর কাছাকাছি নাম বাদ গেছে ভুয়ো ভোটারের। মমতা ব্যানার্জি বুঝতে পেরেছেন, হয় চেঞ্জ করুন ভবানীপুর, নাহলে হারার জন্য প্রস্তুত হন। কে হারাবে? কারণ বাবার ক্ষমতা যে মমতা ব্যানার্জিকে হারাবে, 50,000-এর উপরে ভোটে জিতবে, আর হারাবে কে? ওসব বড় বড় কথা বলে। এর আগে অনেকে বলেছে, একটা কথা আছে, কি কলসি যেন, হাঁপা কলসি বাজে বেশি।
দেখুন, রাজনৈতিক চর্চা চলবে। তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু আগেও বলেছিলেন যে একটা ভোটার হলেও তিনি জিতবেন ভবানীপুর থেকে। শুভেন্দু অধিকারী তিনি কি বলেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে এই ভবানীপুর আসন নিয়ে, শুনুন। চিন্তা করবেন না, আমি সোজা করালো মমতাকে নন্দীগ্রামে হারিয়েছি, ভবানীপুরে হারাবো। জেনে গেছে জনতা। দেখুন, বারবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একের পর এক বক্তব্য, স্বাভাবিকভাবে আলোচনায় চলে এসেছে ভবানীপুর, যে বিজেপি তাহলে আলাদা করে নজর দিচ্ছে এই আসনটাতে। শুভেন্দু অধিকারী তিনি কি একটু বেশি নজর দিয়েছেন? মানে শুভেন্দু অধিকারী তিনি কি দু জায়গায় প্রার্থী হচ্ছেন? জল্পনা আরো উস্কে দিলেন বিরোধী দলনেতা। নন্দীগ্রাম থেকে ভোটে লড়ার কথা নিশ্চিত করেছেন বিরোধী দলনেতা। দল বললেন নন্দীগ্রাম রেখে অন্য কিছুও ভাবতে পারি। কি বলেছেন শুভেন্দু অধিকারী, শুনবো। এখানে সমষ্টিগত সিদ্ধান্ত হয়। ভারতীয় জনতা পার্টি আমাকে না লড়ালেও ঠিক আছে, লড়তে দিলেও ঠিক আছে, আর আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো আমি নন্দীগ্রামেই লড়বো। তারপরে বিজেপি যদি বলে এটা করতে হবে ওটা করতে হবে, তাই হবে। নন্দীগ্রাম আমার ভদ্রাসন এবং আত্মিক সম্পদ। আমাকে যদি লড়তেই হয় নন্দীগ্রাম রেখে আমি অন্য কিছু ভাবতে পারি, সেটা আমি আমার অধিকার আছে বলার, দলের কাছে আমি বলেছি, বলবো। নন্দীগ্রাম নিয়ে কোনো দ্বিমত দ্বিচারিতা আমি মনে করি এখানকার হিন্দু সমাজ এবং মহিলাদের নিরাপত্তার প্রশ্নে আমার এখানে চৌকিদারির কাজ করা উচিত। সেটা আমি করছি, 2004 সাল থেকে করছি। আমাকে করতে হবে এদের ভালো রাখার জন্য। এনার কথার উপর কিছু আপনারা ভরসা করবেন না। ইনি বাইরে একটা কথা বলেন, ভেতরে আর একটা কথা বলেন। বিজেপির যে একটা নিজেদের মধ্যে একটা ধারণা আছে না, হাতির দেখানোর দাঁত আলাদা, খাওয়ার দাঁত আলাদা, শুভেন্দু অধিকারীরও সেই রকম, যে বাইরে যা কথা বলেন আর ভেতরে যেটা চান দুটো আলাদা। হয়তো গিয়ে দেখবেন যে ভেতরে পার্টিকে বলেছে আমাকে নন্দীগ্রাম থেকে মুক্তি দিন, কারণ এখানে দাঁড়ালে যাহা হারবো। আবার সামনে বলছেন নন্দীগ্রাম আমার প্রাণ। আজকে অন্য জায়গার প্রশ্ন উঠছে কেন? উনি যদি না চেয়ে থাকেন তাহলে উনি বিজেপির কেন্দ্রীয় যারা সিদ্ধান্ত নেবে তারা নন্দীগ্রামই দেবে। আসলে তা নয়, তিনি ওখানে অন্য কাউনা চেয়ে রেখেছেন যে আর একটা সেফ সিট বা একটা অন্য সিট আমার জন্য দেবেন। জোটের না কাটলেও প্রার্থী তালিকা চূড়ান্ত সিপিএম এর, এমনটাই খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত। এবারও নবীন প্রবীণ মিলিয়ে প্রার্থী ঠিক করেছে আলিমুদ্দিন স্ট্রিট। প্রার্থী হতে পারেন মীনাক্ষী, ধ্রুবজ্যোতি, ময়ূখ, সপ্তর্ষি, কলতান, সায়নদীপরা। আমরা সরাসরি এই মুহূর্তে কথা বলবো, আমাদের প্রতিনিধি কৌস্তব আমাদের সঙ্গে রয়েছে। কৌস্তব, একদিকে কংগ্রেসের সঙ্গে না লড়ে একলা ভোটে লড়ার সিদ্ধান্ত, এখনো পর্যন্ত আইএসএফ এর সঙ্গে আসন সমঝোতা চূড়ান্ত না হওয়া, এই সব চ্যালেঞ্জকে মোকাবিলা করে বামেদের প্রার্থী তালিকায় এখনো পর্যন্ত কোন কোন নামগুলো নিয়ে সবচেয়ে বেশি আলোচনা? দেখো, আইএসএফের সঙ্গে এখনো পর্যন্ত আসন সমঝোতা চূড়ান্ত না হলেও কিন্তু সিপিএম নিজেদের যে প্রার্থী তালিকা, যে প্রাথমিক যে প্রার্থী তালিকা, সেই প্রাথমিক প্রার্থী তালিকার কাজ অনেকটাই শেষ হয়ে গেছে, এমনটাই খবর আলিমুদ্দিন সূত্রে। এবং যেমনটাই জানা যাচ্ছে যে সিপিএমের যে রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, তাকে নিয়ে এবার বিস্তর ধোঁয়াশা রয়েছে, তিনি হয়তো এবারে ভোটে লড়ছেন না, এমনটাই খবর আলিমুদ্দিন সূত্রে। যেহেতু নির্বাচনের প্রচারে রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলাতে তিনি নির্বাচনী প্রচারে ব্যস্ত থাকবেন, ফলে হয়তো তাকে এবারে নির্বাচনে নাও লড়তে দেখা যেতে পারে। ছাড়া যে সিপিএমের যে অন্যতম 3 তরুণ মুখ, অর্থাৎ শতরূপ ঘোষ, সৃজন ভট্টাচার্য এবং দীপশিতা ধর, এই 3 জনকে নিয়ে কিন্তু একটা জল্পনা তৈরি হয়েছে। দমদম উত্তরে শোনা যাচ্ছিল যে শতরূপ ঘোষকে প্রার্থী করা হতে পারে, কিন্তু শতরূপ ঘোষ তিনি সিপিএম নেতৃত্বকে জানিয়েছেন সূত্রের খবর যে এই বছরে তিনি নির্বাচনে লড়তে আগ্রহী নন। এছাড়া গত লোকসভা নির্বাচনে যাদবপুর থেকে দাঁড়িয়েছিলেন সৃজন ভট্টাচার্য এবং যাদবপুর বিধানসভা থেকে কিন্তু তিনি বেশ ভালো ভোট পেয়েছিলেন, তুলনামূলক ভালো ভোট পেয়েছিলেন নির্বাচনে হারলেও। সেই সৃজন ভট্টাচার্যকে এবারে হয়তো এবার যে বিধানসভা নির্বাচন রয়েছে সেখানে হয়তো নাও দাঁড়াতে দেখা যেতে পারে, তার কারণ তিনি এই মুহূর্তে এসএফআই সর্বভারতীয় সম্পাদক এবং বেশিরভাগ সময় তিনি রাজ্যের বাইরে থাকেন, দিল্লিতে থাকেন, ফলে তার ভোটে দাঁড়ানো অনেকটাই অনিশ্চিত। এছাড়া দীপশিতা ধর
তাকেও হয়তো এবারের যে নির্বাচন রয়েছে তাকে সেইখানেও কিন্তু তার দাঁড়ানো নিয়ে একটা ধোঁয়াশা রয়ে গেছে। এবং সবচেয়ে যে হাই ভোল্টেজ কেন্দ্র সেই যাদবপুরে কিন্তু সিপিএম ভাবছে যে দুধে নেতা বলা যেতে পারে বা দুই পোড়খাওয়া নেতা সেখানে একেবারে ঠিক এই জায়গা থেকে আপনাদের দেখাবো ভোট ঘোষণার আগে প্রচার শুরু করে দিল সিপিএম। রবিবার ছুটির দিন সকাল সকাল যাদবপুরে প্রচারে বেরোতে দেখা গেল বর্ষিয়ান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে। সেই ছবি আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি। বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ সারলেন তিনি। এখনো পর্যন্ত সিপিএম এর প্রার্থী তালিকা চূড়ান্ত ঘোষণা হয়নি, একটা জল্পনা রয়েছে। তবে যাদবপুরে কি কাস্তে হাতুড়ির প্রার্থী হচ্ছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, এই নিয়ে কিন্তু জোর জল্পনা। তবে সৃজন ভট্টাচার্য বা সুজন চক্রবর্তীর নামও কিন্তু আলোচনায় রয়েছে। যেমনটা আমাদের প্রতিনিধি কৌস্তব একটু আগে জানাচ্ছিলেন যে লোকসভায় যাদবপুরে সিপিএম এর প্রার্থী হয়েছিলেন সৃজন, তিনি সেখানে কিন্তু বেশ ভালো রকমই যাদবপুর বিধানসভায় অন্তত তিনি ভালো ভোট টেনেছিলেন। কিন্তু সৃজন এই মুহূর্তে এসএফআই এর সর্বভারতীয় সম্পাদক, তাকে কাজের সূত্রে দিল্লিতে থাকতে হয়, তাই তিনি হয়তো যাদবপুর থেকে ভোটে দাঁড়াবেন না, সেটা হয়তো খানিকটা অনিশ্চিত। তবে বিকাশ রঞ্জন এই দৌড়ে বেশ খানিকটা এগিয়ে, এমনটাই খবর দলীয় সূত্রে। বামেদের ভোটই গেছে বিজেপিতে, স্পষ্ট স্বীকারোক্তি সিপিএম নেতা অশোক ভট্টাচার্য। 2019 লোকসভা ভোটেই বামেদের 22 থেকে 23% ভোট গেরুয়াতে চলে গেছে। সেই ভোট ফেরাতে হবে, তাহলেই কাটবে আসনের খরা, দাবি করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। এবার ভোটে এই আসনের খরা বামেদের ক্ষেত্রে শূন্য কাটবে, এটা আমার মনে হয় এবার কাটবে। কারণটা হচ্ছে তৃণমূল তো এক্সপোজ হয়েইছে, তৃণমূলের একটা বিরাট অ্যান্টি ইনকামবেন্সি আছে ভীষণভাবে, মানুষ তৃণমূলকে যদি চায় না, কিন্তু বিজেপি সম্পর্কেও বিজেপিটা এক্সপোজ হয়ে গেছে কয়েক বছরের মধ্যে। 19 সালে যখন লোকসভা নির্বাচন হয় তখন একটা উগ্র হিন্দু জাতীয়তাবাদ, বিশেষ করে এই কাশ্মীরকে নিয়ে বিজেপি কিন্তু খুবই লাভবান হয়েছিল। তো সেই সময়তে প্রচুর ভোট, বামপন্থীদের প্রচুর ভোট নষ্ট হয়েছিল এবং আমাদের প্রায় 22-23% ভোট বিজেপি দিকে চলে গেছিল। বাম সমর্থক যারা, আমি এই কথাটাই বলছি, তাদের একটা বড় ভোট বিজেপি দিকে গেছে। তো সেইটা ফিরিয়ে আনতে হবে আমাদেরকে। এই হিন্দু মুসলমানের মধ্যে আমাদেরও ঢুকতে হবে, কোনো মতই ঢুকবো না। মৃত্যুর আগের পর্যন্ত এই রাজনীতির একেবারে বিরোধিতা করে যাব, লড়াই করে যাব। ঠিক, আমরা বহুদিন ধরে বলছি বামের ভোট রামে গেছে। আজকে অশোকদা বলেছেন ভালো, তার কারণ বিজেপির ভোট তো যায়নি, তো এটা তো সিপিএমের অপদার্থতা। যারা ধর্মনিরপেক্ষতা মানে তারা কি করে ধর্ম অন্ধতার দিকে নিজের সাপোর্টারকে ঠেলে দিল। নিজের ভোটকে ঠিক মতন রাখা তো সেই দলের কাজ। এখানে যেন আমি সকাল দিয়ে বেরোচ্ছি আমার যোগাযোগের জন্য, রোজ সকালে বসি, তো সেই কাজটা তো তাদের, এটা তো সিপিএমের মাথা ব্যথা হওয়ার কারণ। আমরা লড়াই করব, মানুষ আমাদের সাথে থাকবে এবং চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা ব্যানার্জি। তো নতুন কি আছে, সিপিএম কংগ্রেসের মিলিত ভোট 22% আমরা 19 সালে একসঙ্গে পেয়েছিলাম। সিপিএমের খালি ভোট নয়, নেতৃত্ব স্থানীয় ক্যাডার তারাও বুঝতে পেরেছে যে টিএমসিকে হারানো সিপিএম পক্ষে সম্ভব নয়, তাই তারা বিজেপিতে এসছেন এবং খুব সম্মানের সঙ্গে ভালোভাবে বিজেপিতে কাজ করছেন তারা, এবং তাদেরকে যোগ্য জায়গাও আমরা দিয়েছি। দেখুন, শুধুমাত্র যদি বাঁকুড়ার দিকে নজর রাখা যায় না, 12টা বিধানসভা রয়েছে, তার মধ্যে 8টা রয়েছে বিজেপির হাতে, 4টে আছে তৃণমূল কংগ্রেসের হাতে। অর্থাৎ এবারে তৃণমূল কংগ্রেস আরো বিশেষ করে নজর দেওয়া উচিত। সেখানে কিন্তু দেখুন বাঁকুড়ায় শাসক কোন্দল দেখা যাচ্ছে, বিশেষ করে ওন্দায়। বহিরাগত প্রার্থী নয়, পোস্টার পড়েছে এলাকায়। প্রার্থী ঘোষণার আগে পোস্টার ঘিরে অস্বস্তিতে তৃণমূল নেতৃত্ব। গত বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী অমরনাথ শাখার কাছে পরাজিত হয়েছেন তৃণমূলের অরূপ খা বহিরাগত। গত ভোটে এই ইস্যুতে জোর প্রচার চালিয়েছিল বিজেপি। এবার তাই ওন্দার তৃণমূল প্রার্থী কে হবেন সে নিয়ে আলোচনা শুরু হয়েছে, আর তা এখনো ঘোষণা হয়নি। তার আগেই পোস্টার পড়েছে শাসক দলের পক্ষ থেকে, বহিরাগত হটাও, ওন্দা বাঁচাও। পোস্টারের নিচে লেখা তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ। পোস্টারের পিছনে তৃণমূলে অন্দরে কোন্দল কটাক্ষ করছে বিজেপি। দলের কেউ এই পোস্টার লাগায়নি দাবি করছে তৃণমূল। এটা তৃণমূলের হচ্ছে এই সবে ট্রেলার দেখছে, ভোট ডিক্লার হলে বুঝতে পারবে ওদের এখনই ভূমিপুত্র, তারপরে ওদের এত গোষ্ঠীদ্বন্দ্ব হবে, প্রার্থী যখনই ঘোষণা হবে ওরা নিজেরাই মারপিট করে শেষ হয়ে যাবে। একদম গোষ্ঠীদ্বন্দ্ব ছাড়া কিছু নেই, ওদের কি একটা গ্রুপ তো নয়, ওদের 5টা-6টা গ্রুপ। সব জায়গাতে সবাই বলছে প্রার্থী হওয়া, বহিরাগত প্রার্থী বেশি আসছে। আর লোকালে ওদের দুজনকার মধ্যে এত ইগো চলছে, দুজনেই প্রার্থী হতে পারছে না।
বিজেপি হয়তো অমর শাখা বা বিজেপি যারা নেতৃত্ব তো ভয় পাচ্ছেন যে তৃণমূলের এই ধরনের পোস্টার দিয়ে আমাদের দলে হয়তো নিশ্চয়ই কোনো কাদা চিরানোর চেষ্টা করছেন। আমাদের ওন্দা বিধানসভায় এখন যা সাংগঠনিক অবস্থা আছে আমাদের, মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি যাকে প্রার্থী করে এখানে পাঠাবেন তাকে ভোট দিয়ে বিধায়ক নির্বাচিত করে দিদিকে উপহার দেওয়া আমাদের লক্ষ্য, অন্য কোনো লক্ষ্য নেই আমাদের। অন্যদিকে জলপাইগুড়ির দিকে নজর রাখতে হবে। দেখুন, ভোটের আগে কিভাবে অস্বস্তিতে বারবার পড়ছে তৃণমূল কংগ্রেস, কারণ সেখানেও গোষ্ঠীদ্বন্দ্ব মাথাচাড়া দিয়েছে। ময়নাগুড়িতে তৃণমূলের কর্মী সম্মেলনে প্রকাশ্যে দলের কর্মী মেজাজ হারিয়ে সভা ছেড়ে বেরিয়ে গেলেন তৃণমূলের এসসি ওবিসি সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাস। গতকালে কর্মী সম্মেলনে প্রধান বক্তা ছিলেন তিনি, কিন্তু কৃষ্ণ দাসকে বসিয়ে রেখে অন্যান্য নেতারা পরপর বক্তব্য রাখছিলেন। তারপর বিদ্যুৎ চলে যাওয়ায় বন্ধ হয়ে যায় মাইক। এরপরে মেজাজ হারান তৃণমূলের এসসি ওবিসি সেলের জেলা সভাপতি। ঘটনা অনভিপ্রেত, সাফাই তৃণমূল জেলা নেতৃত্বের। তৃণমূলের গোষ্ঠী কন্দনের জেরে এই ঘটনা, অভিযোগ বিজেপি। আমার একটা উদ্দেশ্য যে এই এলাকাটাকে কি করে ডেভেলপ করা যায়, কি করে আমরা ভোটে জিততে পারি। লোকের একটা চাহিদা আছে আমার ভোট, এখানকার প্রচুর লোক আমার এখানে যায়। তো সেই ভিত্তিতে আমি বলছি যে সময়টা বরবাদ করাটা ঠিক হচ্ছে না, কারণ ওদের একটা ধৈর্যের সীমা আছে। বক্তব্য শোনার জন্য লোক ছুটে আসছে, সেই জায়গায় আমি বলছি যে তোমাদের শর্ট বক্তব্যটা রাখার দরকার ছিল, কারণ আমি তো অতটা সময় পাই না, আমাকে গোটা জেলা ঘুরতে হয়। এখন তোমরা যদি এখানে টাইমটাকে নষ্ট করে দাও তাহলে কিন্তু যারা শুনতে আসে তারা আসল জিনিসটা পাবে না। এখানকার মানুষ সমস্ত কর্মব্যস্ত মানুষ, কেউ হয়তো নির্দিষ্ট সময় আসে, কেউ নির্দিষ্ট সময় আসতে পারে না। এইটা কোনো বিরূপ প্রতিক্রিয়ার কিছু ব্যাপার নেই। নেতৃত্বের মধ্যে যারা তাদের মানে ইলেকশন একদম সামনে, বিভিন্ন কর্মসূচি আছে, বিভিন্ন জায়গায় কর্মসূচি তার থাকতে পারে। হয়তো পরে এখানকার যে আমন্ত্রণ, সেই আমন্ত্রণ গ্রহণ করলো, আসলো, তার বক্তব্য রাখলো, সে হয়তো অন্য প্রোগ্রামে চলে গেলো। এই ধরনের একটা কিছু হতে পারে। ভোট আসছে ততই পারদ চড়ছে। দেওয়াল দখল নিয়ে সম্মুখ সমরে এবার সিপিএম বিজেপি। দেওয়ালে চুন পাল্টা চুন, কে দেওয়াল লিখবে তা নিয়ে রাস্তার মধ্যেই বচসা ধস্তাধস্তি। এই ছবি উত্তরপাড়া পুরসভার 2 নম্বর ওয়ার্ডে। সকাল সকাল এলাকার ব্যাপক উত্তেজনা। বিজেপির অভিযোগ, আগেই তারা দেওয়াল লিখেছিল, চুন করে সেই দেওয়াল দখল করেছে সিপিএম। এদিন সকালে ফের সেই দেওয়ালে চুন করে লেখা শুরু করে বিজেপি। সিপিএম কর্মীরা এলাকায় যেতেই শুরু হয়ে যায় বচসা গণ্ডগোল। দেখুন। এই উত্তরপাড়া বিধানসভায় তৃণমূল কংগ্রেসকে দেখা যাচ্ছে না, কিন্তু তৃণমূল কংগ্রেসের হয়ে সিপিএম রাস্তায় নেমেছে। যে দেওয়ালগুলো আমরা লিখেছি পাল্টানো দরকার চাই বিজেপি সরকার, আমরা 20 দিন আগে লিখেছি। কালকে আমাদের সব কর্মীরা ব্রিগেডে ছিল, ওরা সেটাকে চুন করে সিপিএম লিখে দিয়েছে। আমাদের প্রতিপক্ষ পশ্চিমবঙ্গে বা উত্তরপাড়া বিধানসভায় সিপিএম নয়, আমাদের প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে তৃণমূল কংগ্রেস তারা প্রকাশ্যে আসছে না, সিপিএমকে এগিয়ে দিচ্ছে। এখানে আমরা এই দেয়ালটা দীর্ঘদিন ধরে লিখি, আমরা চুন করেও গেছি দেয়ালটা। ওরা এসে হঠাৎ থেকে আজ সকালে দেয়ালটা লিখতে শুরু করে দিয়েছে। তো ওদের বললাম কি ব্যাপার, ওরা বলছে না কেউ দেয়ালটার দাবিদারও, কোনো প্রমাণ দিতে পারলো না। ওর পাশেই ওদের একটা দেয়াল আছে। আমি ওদের বললাম, খুব ফ্র্যাঙ্কলি বললাম যে পাশের দেয়ালটা তাহলে তোমরা চুন করে দেবে, এটা যখন লিখে ফেলেছো মুছতে হবে না, পাশের ওটা তোমার দেয়াল, তুমি লিখে দেবে, এইটুকু কথা, ব্যাস, আর কোনো কিছু কথা না। ভোট ঘোষণার আগেই হিংসা, হারোয়ায় তৃণমূল আইএসএফ এর মধ্যে সংঘর্ষ, একে অপরের পার্টি অফিসে হামলা ভাঙচুরের অভিযোগ, তৃণমূল পঞ্চায়েত সদস্য সহ তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ। আমাদের প্রতিনিধি নূর আমাদের সঙ্গে রয়েছে। নূর, অভিযোগ পাল্টা অভিযোগ, কিন্তু ঘটনাটা ঠিক কি ঘটেছে?
দেখো, তোমাকে প্রথমে জানিয়ে রাখবো আর মাত্র কয়েক ঘন্টা অপেক্ষা, তারপর কিন্তু এ রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হবে। তার আগেই কিন্তু আইএসএফ তৃণমূলের সংঘর্ষ উত্তপ্ত হয়ে উঠলো হাড়োয়া থানার জাঙ্গালাটি গ্রামের ঘটনা। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে যখন তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত সদস্য তারা যখন বৈঠক করছিল, তখনই কিন্তু আইএসএফ এর লোকজন গিয়ে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে হামলা চালায়। পাল্টা আইএসএফ এর তরফ থেকে যে দাবি করা হচ্ছে, আইএসএফ এর কার্যালয়ে তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত সদস্য বা তার লোকজন গিয়ে হামলা চালায়। অন্যদিকে এই ঘটনার জেরে কিন্তু যিনি তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের সদস্য সিরাজুল ইসলাম, তিনি কিন্তু আক্রান্ত হয়েছেন, হাড়োয়া হাসপাতালে চিকিৎসা চলছে। দুপক্ষের বেশ কয়েকজন কিন্তু তারা কিন্তু আক্রান্ত হয়েছেন। অর্থাৎ এই যে ভোট ঘোষণার আগে কিন্তু হাড়োয়ায় যথেষ্ট উত্তেজনা সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে পৌঁছে গেছে হাড়োয়া থানার পুলিশ, একেবারে এলাকায় যথেষ্ট উত্তেজনার পরিস্থিতি রয়েছে। নজর রাখো। মানলো ওরা মানে আইএসএফ করছে, নতুন আইএসএফ করছে। এখন ওরা মানে আমাদের একই জায়গায় পার্টি অফিস, এখন ওরা সকালবেলা আমাদের একটা ছেলেকে কাঠে চেলা দিয়ে মারধর করতে গিয়েছে। এখন এবারে আমাদের ছেলেপিলে কিছু ঢুকে এক জায়গা হয়েছে, ওরা এসে আমাদের পার্টি অফিসটাকে ভেঙে দেবে এরকম টার্গেট। এবার আমাদের ছেলেপিলে কিছু বলেছে যে কেন তোরা পার্টি অফিস ঝামেলা করে, রোজার সময় সব ঝামেলা করছিস কেন? এখন রোজার সময় যা হবে এক জায়গায় বসে আলোচনা হবে, পরে দেখা যাবে। এই মতো অবস্থায় ওরা ওদের প্রত্যেকের হাতে সব কোদালির মাটি, কিছু লোকের কাছে বোম মেশিনও আছে, হঠাৎ মারধর করে ছেলেপিলে শুরু করলো। দেখলাম যে আমি রোজায় আছি, আমি একটা সাইডে দাঁড়িয়ে থাকি, সাইডে দাঁড়িয়ে আসি, সেই অবস্থা পিছন দিয়ে এসে আমার মারল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেদিন ব্রিগেডের সভা করলেন, সেদিন আমরা গিরিশ পার্কের রণক্ষেত্র হতে দেখলাম। আজকে ঠিক সেরকমই একটা ছবি দেখাবো দর্শকদের, যেটা শিলিগুড়ি থেকে আসছে। কারণ আলিপুরদুয়ারগামী ট্রেন, সেই ট্রেন লক্ষ্য করে পাথর বৃষ্টি। বিজেপির নেতা কর্মীরা তারা ফিরছিলেন ব্রিগেড শেষে, দেখুন তাদের ট্রেন লক্ষ্য করে পাথর বৃষ্টি। চলো তৃণমূলে এই হামলা চালিয়েছে, বিজেপি অভিযোগ করছে। भैया लड़का लोग उतरो ना, भैया लड़का लोग तुम उतरो ना, भैया ओ भैया लड़का लोग उतरो, लड़का लोग उतरो, लड़का लोग। এত ইট বৃষ্টি হয়েছে যে ট্রেন থামাতে বাধ্য হয়েছেন চালক। জয় শ্রীরাম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। চলো গিরিশ পার্কে যখন বিজেপি কর্মী সমর্থকরা যখন আসছিলেন, তাদের বাস লক্ষ্য করে ইট ছোড়া হয়েছে বলে অভিযোগ উঠেছিল। তারপরে পরিস্থিতি রণক্ষেত্র ওঠে, অভিযোগ পাল্টা অভিযোগ ওঠে। এবার ট্রেন লক্ষ্য করে, যেখানে বিজেপি কর্মীরা ফিরছিলেন আলিপুরদুয়ারগামী ট্রেনে, সেখানে শিলিগুড়িতে ট্রেন লক্ষ্য করে ইট ছোড়া হয়, যার জন্য ট্রেন থামাতে বাধ্য হলেন চালক। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী নীলেশ্বর সান্যাল। নীলেশ্বর, ঠিক কি অভিযোগ করছেন বিজেপির পক্ষ থেকে, কি অভিযোগ করছে, এবং যারা ট্রেন লক্ষ্য করে ইট ছুড়েছে, এটা তো একটা অপরাধ, তাদের বিরুদ্ধে কোন রকম ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখো শর্মিষ্ঠা, ঠিক এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন উঠছে যে তাহলে নিরাপত্তাটা কোথায়? প্রকাশ্য দিবালোকে একটা ট্রেন যাচ্ছে এবং সেই ট্রেনকে লক্ষ্য করে যখন পাথর বৃষ্টি করা হচ্ছে, তখন নিরাপত্তাটা কোথায়? এই প্রশ্নই কিন্তু তোলা হয়েছে বিজেপির তরফে। এবং পাশাপাশি যে ঘটনা, যে আজকে যখন তাদের এই ট্রেনটি, এই স্পেশাল ট্রেনটি ব্রিগেড ফেরত তারা আলিপুরদুয়ারের দিকে যাচ্ছিল, এবং যখন তারা এই শিলিগুড়ির কাছাকাছি আসে, তখন এই ট্রেনকে লক্ষ্য করে সমানে পাথর বৃষ্টি করা হয়। এবং তারপর যখন পাল্টা ট্রেন থেমে গেলে পরে বিজেপি কর্মীরা পাল্টা প্রতিরোধ করে, তখন কিন্তু তারা দুষ্কৃতীরা পালিয়ে যায়। আর এই ঘটনায় কিন্তু প্রচন্ড চাঞ্চল্য সৃষ্টি হয়েছে শর্মিষ্ঠা। একদম আপাতত তোমাকে ধন্যবাদ। সেই চাঞ্চল্য যে তৈরি হয়েছে, সেই সময়কার, সেই মুহূর্তের ভিডিও আমরা দর্শকদের সামনে তুলে ধরছি, যে ট্রেন থামিয়ে দিতে বাধ্য হয়েছিলেন চালক, কারণ বেশ কয়েকজন পাথর ছুঁড়েছে এই ট্রেন লক্ষ্য করে। যদিও বিজেপির পক্ষ থেকে অভিযোগ করছে তৃণমূলের দুষ্কৃতীরাই এই ধরনের ঘটনা ঘটিয়েছে, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে। এখনো কারোর বিরুদ্ধে সেরকম ব্যবস্থা নেওয়া হয়নি, সেটাও আপাতত আসছে অভিযোগ। लड़का लोग आ जाओ, आ जाओ, भागे तुम, आ जाओ नीचे। जय श्रीराम। जय श्रीराम, जय श्रीराम, जय श्रीराम, जय श्रीराम। चलो ओ भाई,
পরিস্থিতি কতটা উত্তপ্ত হয়েছে শিলিগুড়িতে সেই ছবি তো আপনাদেরকে দেখাচ্ছে, কিন্তু গিরিশ পার্কে গতকাল আমরা কি দেখলাম? ভয়ানক ইট বৃষ্টি, ভয়ানক পাথর বৃষ্টি, বেশ কয়েকজন গুরুতর আহত হলেন, দুপক্ষেরই আহত হয়েছেন, পুলিশ কর্মী তিনিও আহত হয়েছেন এবং এই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠেছিল গিরিশ পার্ক। আজ শিলিগুড়ির ছবি দেখছেন। গতকাল অভিযোগ উঠেছিল বিজেপি কর্মী সমর্থকরা যে বাসে যাচ্ছিলেন সেখানে তৃণমূল বেশ কয়েকজন ইট ছুঁড়েছে, তারপর পাল্টা বিজেপির পক্ষ থেকেও ইট ছোড়া হয়, মন্ত্রী শশী পাজার বাড়িতে ইট ছোড়া হয়। সেই সমস্ত বিষয় নিয়ে গতকাল সারাদিন চাপানুতর তৈরি হয়েছে। আজ শিলিগুড়ির ছবি দেখছেন। বিজেপি কর্মী সমর্থকরা আলিপুরদুয়ারগামী যে ট্রেনে ফিরছিলেন, শিলিগুড়িতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সেই ট্রেন লক্ষ্য করে পাথর ছুঁড়েছে বলে অভিযোগ। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা দেবজিৎ সরকার। শিলিগুড়িতে বিজেপির নেতা কর্মীরা আলিপুরদুয়ারগামী যে ট্রেনে ছিলেন সেখানে এবার দুষ্কৃতীরা পাথর ছুঁড়ল, ইট ছুঁড়ল, কি বলবেন? পাথর ছোড়ার যে সংস্কৃতি, তাতে যারা মদত দেয়, কারা ছোড়ে এবং কারা মদত দেয় সবাই জানে। বিজেপির উত্থান, কালকে মোদিজির সভায় ব্রিগেডে জনশুনানি তৃণমূলের অন্তরাত্মাকে কাঁপিয়ে দিয়েছে। তৃণমূল আর নেই, মানুষ তৃণমূলের সঙ্গে নেই, একথা এখন সবাই বুঝতে পারছেন এবং সেটা সামনে চলে এসেছে। কলকাতায় বিভিন্ন ভাবে অলিকুণাট্য রঙ্গ রচনার যে চেষ্টা হয়েছিল সেটাও ভেস্তে গেছে। এখন শিলিগুড়িগামী বা শিলিগুড়িতে বা উত্তরবঙ্গে বিভিন্ন ট্রেনে হামলার যে বিষয় আসছে, তাতে বোঝা যাচ্ছে যে তৃণমূল তার শেষ অস্ত্র, সেটা সন্ত্রাস, সেটা বিজেপির বিরুদ্ধে প্রয়োগ করার চেষ্টা করছে। করে লাভ হবে না। 26-এর নির্বাচনে তৃণমূলের বিসর্জন হবেই। বিজেপি জিতছে, কেননা পশ্চিমবঙ্গের বাঙালি পাল্টানো দরকার। তাই বিজেপি সরকার এই স্লোগান নিয়ে সামনে এগিয়ে এসেছেন, জনতাই এর প্রতিরোধ করবেন। ধন্যবাদ। এদিকে গতকাল ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বেশ কিছু বিষয়ে তো বক্তব্য রেখেছিলেন। তিনি আর একটা কথা বলেছিলেন যে তৃণমূলের অত্যাচারীদের বেছে বেছে হিসেব নেওয়া হবে। গিরিশ পার্কের ঘটনা যখন ঘটছে সেই ঘটনার পরে ব্রিগেড থেকে হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী। কি বলেছিলেন একবার শুনবো। टीएमसी सरकार के जाने का काउंटडाउन शुरू हो चुका है। यहां बंगाल में बीजेपी सरकार बनने के बाद एक तरफ हम सबका साथ सबका विकास ये मंत्र लेकर चलेंगे और दूसरी तरफ सबका हिसाब लिया जाएगा। ये टीएमसी के वो गुंडे जो आपको डराते हैं, बीजेपी सरकार में उनके डर भरे दिन शुरू होना तय है। बीजेपी सरकार में खौफ हर अपराधी को होगा, खौफ हर घुसपैठियों को होगा, खौफ तुष्टीकरण की राजनीति करने वालों को होगा, क्योंकि कानून अपना काम करेगा, कानून का राज आएगा। ऐसे लोगों को मुंह छिपाने की जगह नहीं मिलेगी। ऐसे अपराधियों को सिर्फ एक ही जगह होगी, जेल, जेल, जेल। চুন চুনকে মারুঙ্গা, এ তো গব্বর সিং বলেছিল। এটা তো বড় গব্বর সিং এসছে, তারও দাড়ি ছিল কালো, এনার দাড়ি সাদা, কিন্তু চুন চুনকে মারুঙ্গা। আরে মারো। এর আগেও বিজেপি অনেক হত্যা করেছে, আরো হত্যা করবে, কিন্তু বাংলার মানুষ শান্তির পক্ষে, আনন্দের পক্ষে, বাংলার কৃষ্টির পক্ষে, সংস্কৃতির পক্ষে। তাই বাংলার মানুষ রবীন্দ্রনাথ পড়া ছাড়বে না, বাংলার মানুষ নজরুল পড়া ছাড়বে না, শরৎচন্দ্র পড়া ছাড়বে না। বাংলার মানুষ ওই চুন চুনকে মারুঙ্গা, ধর্মীয় বিভাজন, হিন্দু না ওরা মুসলমান, এই জিজ্ঞাসা কঞ্জন, এটা বাংলার মানুষ জিজ্ঞেস করে। গতকাল গিরিশ পার্কের তৃণমূল বিজেপি সংঘর্ষে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে 9 জনকে। এখনো বাকি অভিযুক্তদের খোঁজে তদন্ত চালাচ্ছে পুলিশ। বেছে বেছে দলীয় কর্মীদের গ্রেপ্তারের অভিযোগ তুলেছে বিজেপি। ধৃতদের আদালতে তোলার সময় আজ বিক্ষোভ দেখায় বিজেপি। দেখুন।
শশী পাজা গুন্ডারাজ ভেবে নিয়েছে, নিজেরা ইসে আছে তো তার জন্য গুন্ডারাজ ভাবছে। শশী পাজা ভুলে যেন না যায়, সময় সবার আসবে। না, তারা কেউ যুক্ত না, অনৈতিক ভাবে এদেরকে নিয়ে আসছে। এরা কেউ যুক্ত না। একটা সাধারণ ঘরের ছেলেকে এইভাবে হ্যারাসমেন্ট করা, ইয়ার কি পেয়েছে? যে সময় ঘটনাটা ঘটেছে সেই সময় ছেলে আমার কাজের মধ্যে ছিল, ও ঘরে ছিল, ওর ভাইয়ের সাথে ছিল। এই সময় ঘটনাটা ঘটেছে, ও ওখানে ছিলই না। সেটাই আমার কাছে প্রশ্ন যে ওকে ধরা হলো কেন। না, আমার ছেলে কোনো পার্টি পলিসি করে না। ও ঘর, ও কাকুর ঘর, এছাড়া কোথাও নিজের কাজ ছাড়া কিচ্ছু কোথাও যায় না। পুলিশ আমরা শুয়ে আছি, আমার বাড়ি থেকে ফোন গেল, যখন নক করা হচ্ছে গেট খুলে ওনার 7-8 জন ছিলেন সিভিল ড্রেসে, আর একজন এমনি সমস্ত ছেলে পুলিশ আর কি। একদম ঘরে বেডরুম পর্যন্ত উনি চলে গেছেন, বললো তুই টি শার্টটা পরে ওকে নিয়ে চলে এলো। ব্যাংশাল কোর্ট থেকে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সুজয় রয়েছেন আমাদের সঙ্গে। সুজয়, পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠছে তারা রাজনৈতিক রং দেখে অভিযুক্তদের গ্রেপ্তার করেছে। একেবারে দেখো, সরাসরি বিজেপির তরফ থেকে এই অভিযোগটা করা হচ্ছে। তার কারণ গতকালের এই অশান্তির ঘটনায় যে 9 জনকে গ্রেফতার করা হয়েছে তাদের প্রত্যেকেরই রাজনৈতিক পরিচয়, তারা বিজেপি কর্মী বলে জানা যাচ্ছে। অন্তত তেমনটাই বিজেপির যারা লিগ্যাল সেলের রয়েছেন তাদের দায়িত্ব। আমি একটু রয়েছি যিনি বিজেপির লিগ্যাল সেলের তরফ থেকে রয়েছে, একটু জানার চেষ্টা করব যে দাদা, একটু জানার চেষ্টা করব যে ধারাগুলো দেওয়া হয়েছে এগুলো কি জামিনযোগ্য না অযোগ্য? না, এটা জামিন অযোগ্য ধারা, সেটাই দেওয়া আছে, সেটাই আমরা জানতাম তাই করা হবে। কেন যা আমরা মেটেরিয়ালস দেখতে পাচ্ছি তাতে টোটালি ফলস মামলা। একটা লোক ব্যান্ডেজ করে রয়েছে, জামার ওপর দিয়ে ব্যান্ডেজ করে তার ইনজুরি রিপোর্ট হয়ে গেল। জানতাম না মানে এটা কিভাবে হতে পারে। আমরা মামলাটা করে আসি, তারপরে আপনাকে ডিটেলস দেখাবো যে কিভাবে একটা মামলা সাজাতে পারে। আর একটা রাজ্যের মন্ত্রী তিনি নিজের রক্ষার জন্য কিভাবে একটা ফলস মামলা দিয়ে সাধারণ মানুষকে 9 জন গ্রেফতার হয়েছে তারা কি প্রত্যেকে বিজেপি কর্মী? তার মধ্যে যা খবর পাচ্ছি 8 জন বিজেপি কর্মী, একজন সাধারণ মানুষ, তাকেও রাস্তা থেকে তুলে নেওয়া হয়েছে। একেবারে শুনলে তুমি আইনজীবী লোকেশ সামনের বক্তব্য। আমি একটু আদালত চত্বরের ছবিটা দেখাতে বলবো। পুলিশের তরফ থেকে দেখতে পাবে যে আদালত চত্বরে দেখতে পাবে যে তুমি ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে ব্যারিকেড করা হয়েছে এবং যে প্রিজন ভ্যানটি দেখতে পাচ্ছ এই প্রিজন ভ্যানে করেই কিন্তু নিয়ে আসা হয়েছে। কিছু সময় আগে আমরা দেখলাম প্রত্যেককে, এবং পরিবারের যারা সদস্য তাদের প্রত্যেকে উপস্থিত রয়েছেন তারা এখানে। তার পাশাপাশি বিজেপি কর্মী সমর্থক এবং বিজেপির যেহেতু লিগ্যাল সেল তারা এই বিষয়টা আইনি লড়াইয়ে রয়েছে। তার পাশাপাশি বিজেপি নেতা সজল ঘোষ তিনি রয়েছেন। সর্বতভাবে আদালত চত্বরের ছবিটা আমি একটু সহকর্মী অভিজিৎকে বলবো একটু দেখানোর জন্য, যে কোর্ট চত্বরে দেখতে পাবে যে ব্যাংশাল আদালত ঢোকার যে মূল গেট সেটাও কার্যত বন্ধ করেই রাখা হয়েছে এবং তার বাইরেও ব্যারিকেড দেওয়া রয়েছে। তার কারণ যাতে গতকালের অশান্তির কোনো রকম আঁচ আদালত চত্বরে না আসে, সেই কারণে কিন্তু পুলিশি কড়াকড়ি রয়েছে। একেবারে বলা চলে ত্রিস্তরীয় নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে এবং তার পাশাপাশি বিজেপি কর্মী সমর্থকরা এবং তার পাশাপাশি যাদের পরিবারের সদস্যদেরকে আটক করা হয়েছে তারা প্রত্যেকে এখানে উপস্থিত হয়েছে। ফলে সব মিলিয়ে আর কিছু সময়ের মধ্যেই এই মামলার আর শুনানি, বিচারক উপস্থিত হলেই শুনানি শুরু হবে। যেটা জানা যাচ্ছে পুলিশের তরফ থেকে তাদেরকে হেফাজতে চাওয়া হবে, নিজেদের হেফাজতে চাওয়া হবে এবং তার পাশাপাশি যারা বিজেপির লিগ্যাল টিম তারা জামিনের আর্জি জানাবেন। কারণ তাদের বক্তব্য যে যাদেরকে গ্রেফতার করা হয়েছে বিজেপিতে তাদেরকে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে গ্রেফতার করা হয়েছে, তারা কেউ ঘটনার সঙ্গে যুক্ত নয়। যদিও পুলিশের পাল্টা দাবি যে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তারা প্রত্যেককেই বিভিন্ন সিসিটিভি ফুটেজ এবং ভিডিও ফুটেজে দেখা গিয়েছিল। ধন্যবাদ সুজয়। অ্যাকচুয়ালি অ্যারেস্টগুলো হয়েছে, এরা কালকে কেউ এখানে স্পটে ছিল না। বড়নগরের সংগঠন বিজেপিকে দুর্বল করে দেওয়ার জন্য এটা প্রিপ্ল্যান্ড তৃণমূল থেকে করা হচ্ছে। তাহলে যাদেরকে অ্যারেস্ট করেছে তাদেরকে ভিডিও ফুটেজ দেখাতে পারবে না, তারা ছিলেন না। কোর্টে দেখাবে, দেখাক, এখন কোর্টে তো অ্যারেস্ট করেছে। এই অ্যারেস্টগুলো হয়েছে প্রিপ্ল্যান্ড, কোনো একটা ঘরে বসে এদেরকে অ্যারেস্ট করা হয়েছে। ওরা যারা ছিল সানি, ওদেরকে গাড়ি ঘুরিয়ে দেওয়া হয়েছে, ওদের গাড়ি ওখান থেকে যায়নি। পুলিশ প্রত্যেক কটা রাস্তা কালকে বন্ধ রেখেছিল যাতে ব্রিগেডের সমাবেশকে দেখাতে পারে যে ব্রিগেডের সমাবেশে লোক হয়নি। 9 জনের মধ্যে 5 জন বড়নগর থেকে আছে, 5 জনই বিজেপির কর্মী, ঠিক আছে। তৃণমূলের লাগানো বা সাধারণ মানুষের লাগানো ফ্লেক্স হোর্ডিং ভেঙে দিচ্ছে, তারপর যখন আবার সেই ফ্লেক্স হোর্ডিং লাগাতে যাচ্ছে তখন ইট ছুঁড়ে মারা হচ্ছে। তার প্রতিবাদ করলে মন্ত্রীর বাড়ি শুধু নয়, মাথায় রাখতে হবে শশী পাজা একজন মহিলা, বাংলা শ্রদ্ধেয় অজিত পাজার বাড়ি ওটা। রামকৃষ্ণদেবের ছবিটাকেও রেহাই দেননি। আপনারা বড় বড়াই করেন হিন্দুত্ব নিয়ে, এই অসভ্য নমুনা, এই কোন নমুনা কোন আমদানি করছেন আপনারা বিরোধী দল এ রাজ্যে? তাতেই এই বাংলার মানুষ এবার বিরোধী দল থাকার মর্যাদাটুকু রাখবে না যারা শশী পাজার মতো একজন নিপাট ভদ্রলোক
সজ্জন মানুষ মন্ত্রী ছেড়ে দিন, একজন মহিলা বাংলা, তার উপরে এই অসভ্যতম করেছে, বাংলার মানুষ তাদের ছেড়ে দেবে? প্রথমে কারা পাথর ছুঁড়েছিল, ভিডিও পোস্ট অগ্নিমিত্রা পালের। সত্যিটা বাংলার মানুষের কাছে স্পষ্ট, শশী মাঝেকে উদ্দেশ্য করে মন্তব্য অগ্নিমিত্রার। नॉर्मल लोगों को क्यों हैरेस करना है? আমরা জানি অনেক আগে থেকে কেন্দ্রীয় বাহিনী আমাদের রাজ্যে চলে এসেছে, কিন্তু গিরিশ পার্কের গন্ডগোলের ঘটনায় পুলিশ কমিশনারের কাছে স্বাভাবিকভাবে নির্বাচন কমিশন রিপোর্ট চাইছে যে কেন্দ্রীয় বাহিনী তো রাজ্যে ছিল, তাহলে কেন ডাকা হলো না। 48 ঘন্টার মধ্যে পুলিশ কমিশনারের কাছে জানতে চেয়েছে নির্বাচন কমিশন। গতকাল যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কলকাতায় রয়েছেন, মাত্র কয়েক কিলোমিটার দূরে রয়েছেন, ঠিক সেই সময় গিরিশ পার্কে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তৃণমূল ভার্সেস বিজেপি লড়াইয়ে, ইটের যুদ্ধে, ইটের লড়াইয়ে, সেই ঘটনায় কেন কেন্দ্রীয় বাহিনীকে ডাকা হলো না তা নির্বাচন কমিশন জানতে চেয়েছে। 48 ঘন্টার মধ্যে পুলিশ কমিশনারের কাছে রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন। দেখুন, এই প্রশ্নের উত্তর যখন পুলিশ কমিশনারের কাছে জানতে চেয়েছে নির্বাচন কমিশন, তখন এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে। দিলীপ ঘোষ এবং ফিরহাদ হাকিম তারা তরজা শুরু করেছেন যে কেন কেন্দ্রীয় বাহিনীকে নামানো হলো না। কেন্দ্রীয় বাহিনীকে পুলিশ পরিচালনা করছে, স্বাধীনভাবে কাজের সুযোগ দিতে হবে। ভোটে পুলিশ বা কেন্দ্রীয় বাহিনী নয়, নিজের উপর ভরসা করুন, বিজেপির উপর ভরসা করুন, মন্তব্য করছেন দিলীপ ঘোষ। পাল্টা ফিরহাদ হাকিম তিনি কি বলেছেন শুনবো। কেন্দ্রীয় বাহিনী তো পুলিশ পরিচালনা করছে, সেটা খালি কেন্দ্রীয় বাহিনী দিলে হবে না, কেন্দ্রীয় বাহিনীকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। এর আগে জামুরিয়াতে আমাদের উপর অ্যাটাক হয়েছে, যাত্রার উপরে, বারাবণীতে অ্যাটাক হয়েছে, ওখানে আমরা দেখিনি সেন্ট্রাল ফোর্সকে, কারণ সেন্ট্রাল ফোর্সকে পুলিশ ব্যবহার করছে, পুলিশের চেয়েও বেশি নিকম্মা করে দিচ্ছে। যেন আমি বলছি না পুলিশ না সেন্ট্রাল ফোর্স, বিজেপি কর্মী এবং সাধারণ মানুষরা যেন কারোর উপর ভরসা না করেন, নিজের উপর ভরসা করুন, বিজেপির উপর ভরসা করুন। যদি আপনি যেটা বলছেন যে পুলিশ, কেন্দ্রীয় বাহিনীকে পুলিশ পরিচালনা করে, তাহলে ভোটের দিন তো পুলিশই পরিচালনা করবে, তাহলে তো সেটাই আমরা নির্বাচন কমিশনকে বলছি, পুলিশকেও নিউট্রাল করুন আর স্বাধীনভাবে সেন্ট্রাল ফোর্সকে কাজ করার সুযোগ দিন, নাহলে এখানকার নির্বাচন আবার প্রহসন হয়ে যাবে। গুন্ডা যারা তাদের ধরবে, গুন্ডা যারা তারা তাদের ধরবে। টিভিতে তো আপনাদেরই দেখা গেছে যে কারা দৌড়ছে, তেড়ে তেড়ে এসে ইট মারছে, তো তাদের ধরবে। এই প্রসঙ্গে বলি তাহলে সেন্ট্রাল ফোর্স নিয়ে দিলীপ ঘোষ কালকে এই ঘটনাতে সেন্ট্রাল ফোর্স কৃষকদেরকে চালাচ্ছে, আপনাদের এবার সেন্ট্রাল ফোর্সের উপরও ভরসা রাখার দরকার নেই। সেন্ট্রাল ফোর্স হ্যাঁ, দিলীপদার মুন্ডা বাহিনীকে নিয়ে আসতে বলুন গুজরাট থেকে, তার ইউপির থেকে, বিহার থেকে, তাদের উপর ভরসা রাখুন। আর গোটা এই বিষয়টাকে কিন্তু রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে বিজেপি, কারণ এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে যে বিজেপি মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছে এবং তারা অভিযোগ করছে কেন্দ্রীয় বাহিনীর অপব্যবহার করছে কলকাতা পুলিশ। আর কি কি উল্লেখ করা হয়েছে চিঠিতে, তারা এই বিষয়টাকে কিভাবে ব্যাখ্যা করতে চাইছে নির্বাচন কমিশনের কাছে জানাবেন আমার সহকর্মী প্রদীপ্ত সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত, দেখুন, নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয়কারী যে দায়িত্বপ্রাপ্ত নেতা রয়েছেন বিজেপির তরফে শিশির বাজোরিয়া, তিনি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং এই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে যে চিঠি দিয়েছেন, সেখানে কলকাতা পুলিশের দ্বারা কেন্দ্রীয় বাহিনীকে মিসইউজ করা হচ্ছে, কোট আনকোট এই মিসইউজ শব্দটি তিনি ব্যবহার করছেন, অর্থাৎ অপব্যবহার করা হচ্ছে। এবং গতকালের ঘটনায় কিভাবে বিজেপি কর্মীরা আক্রান্ত হয়েছেন এবং তারপরেও কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করা হয়নি গিরিশ পার্কে বিজেপি কর্মীরা আক্রান্ত হওয়ার পর। আর সে কারণেই তিনি বলছেন যে যারা এই গোটা ঘটনার দায়িত্বে ছিলেন, যারা রেসপন্সিবল এই ঘটনার ক্ষেত্রে, যে পুলিশ কর্মীরা ব্যবহার করেনি কেন্দ্রীয় বাহিনীকে, তাদেরকেও যেমন ভাবে শাস্তি দিতে হবে, একই সঙ্গে যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা রোধের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়, কেন্দ্রীয় বাহিনীকে দ্রুত ঘটনাস্থলে ডাকা হয়, সেই বিষয়গুলোও যেন নির্বাচন কমিশন দেখে, সে কথা শিশির বাজোরিয়া যেমন ভাবে উল্লেখ করেছেন। একই সঙ্গে তারা কমিশনের ফুল বেঞ্চ যখন রাজ্যে এসেছিলেন 9 তারিখে, যখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলেছিলেন, বিজেপির তরফে এই কেন্দ্রীয় বাহিনী ব্যবহার নিয়ে অতীতের যে অভিজ্ঞতা সেগুলোকেও তারা বর্ণনা করেছিলেন এবং সেই সময় এই কেন্দ্রীয় বাহিনী ব্যবহার কিভাবে করা যায়, মোতায়েন ঠিকঠাক ভাবে করা যায় কিনা, এই সমস্ত প্রসঙ্গ তারা উল্লেখ করেছেন রাজ্য বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে। অনেক ধন্যবাদ। ভোটের আগে ফের দিলীপের মুখে হুমকি হুঁশিয়ারি, যদি শশী মাঝার বাড়িতে অ্যাটাক হয় তাহলে কালীঘাটেও অ্যাটাক হতে পারে, হুঙ্কার বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। গোটা রাজ্যের তৃণমূলকে মারের হুমকি দিলীপের গলায়।
কলকাতার বুকে ঠুকতে পারলে সারা বাংলায় ঠুকবো, তৃণমূলের নেতা গুন্ডাদের গণপিটুনি হবে। আমাদের কর্মীরা তৈরি হয়েই রয়েছেন, ভোটের আগে মদন মিত্র বা চেতলায় বাড়িতে হামলা হবে। সরাসরি এবার হুমকি শোনা গেল দিলীপ ঘোষের গলায়। কুণাল ঘোষের ধারণা নাই, বাইরের লোক লাগে না, আমরাই টিএমসিকে দিতে পারি এবং সারা পশ্চিমবাংলায় আমি বলে দিচ্ছি। আমি আজকে আহ্বান করছি আমার কর্মীদের এবং সাধারণ মানুষকে, টিএমসির গুন্ডাগর্দি, দাদাগিরি, লুটপাট অনেক সহ্য করেছে মানুষ। আমরা সামনে আছি, আমরা শুরু করেছি, আপনারা হাত লাগান। এরপরে টিএমসির নেতার গুন্ডাদের গণপিটুনি হবে সব জায়গায়, আমি বলে দিচ্ছি। কারণ কলকাতার বুকে যদি আমরা ঠুকতে পারি, সারা পশ্চিমবাংলায় ঠুকতে পারি, ঠুকবো। আর যে শশী পাঁজাকাল খুব ড্রামা করছিলেন, তার গুরু যেমন চেলাও তো ড্রামা কুইন হবে। উনি হয়তো ভুলে গেছেন যখন সুদীপ ব্যানার্জিকে অ্যারেস্ট করেছিল সিবিআই, উনি মবকে নিয়ে গিয়ে এরকম আমাদের পার্টি অফিসে অ্যাটাক করেছিলেন, ইট পাটকেল মারিয়েছিলেন। কালকেও তিনি মবকে নিয়ে এসেছিলেন, দিয়ে আর বাস আটকে কাঁচ ভাঙছিলেন, সব ভিডিও দেখুন। ব্যাপারটা উল্টো হয়ে গেছে, উনি বুঝতে পারেননি। আর সব জায়গায় তো সমান হবে না, আমাদের কর্মীরা তৈরি হয়ে আসে এবং তৈরি আছে, দ্বিতীয়বার যেন কোথাও ভুল না করেন। কিন্তু তার ফলে খালি ব্যান্ডেজ মাথায় বাঁধা হবে না, অনেক জায়গায় ব্যান্ডেজ পড়বে। কাল মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা হিসাব। হিসাব মানে খালি টাকার হিসাব নয়, এতদিন যা গুন্ডামি মারপিট করেছেন সব হিসাব চুকতে হবে। সাবধান থাকুন, যদি শশী বাজার বাড়িতে অ্যাটাক হতে পারে, কালীঘাটেও অ্যাটাক হতে পারে, মদন মিত্রে বা চেতলার বাড়িতেও অ্যাটাক হতে পারে, আর এটা হবেও ভোটের আগে, জেনে রাখুন। হতে পারে, করুক, অ্যাটাক করুক, আমি আক্রান্ত হব, এই পাঞ্জাবি রক্তে রক্তে ভিজে যাবে, তবুও মানুষের কাছে যাব, মানুষের কাছে গিয়ে বলবো তোমার অধিকারের জন্য লড়াই করছি, করে যাব, তার জন্য যদি মৃত্যুবরণ করতে হয় মৃত্যুবরণ করব। আমরা গুন্ডা নই, আমাদের মারতে পারে, তার কারণ ওদের কাছে তো গুন্ডা রয়েছে, ওদের কাছে তো সেই গুজরাট থেকে খুনিদেরও নিয়ে আসতে পারে, ওদের কাছে বুলডোজার আনতে পারে যোগীজির কাছ থেকে। ওরা অনেক বড় ক্ষমতাবান, ইডি, সিবিআই, গুন্ডা সব ওদের কাছে আছে, কিন্তু আমাদের কাছে মানুষ আছে। ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্য পুলিশে বড় রদবদল, ইন্সপেক্টর পদে বড় রদবদল করল নবান্ন। 27 জন ইন্সপেক্টর, 12 থানার আইসি বদলি। মানে নির্বাচন কমিশন যাতে আর না বদল করতে পারেন সেই জন্য এরা আগেই বদল করে দিয়েছে। কিন্তু এই খেলা আমরা আগেই ধরে ফেলেছি। এমন কথা কোথাও লেখা নেই যে তাকে আর নির্বাচন কমিশন বদল করতে পারবে না। আমরা তাদের ট্র্যাক রেকর্ড নিচ্ছি, আমরা তাদের হিস্ট্রি নিচ্ছি, নিয়ে আমরাও তাদেরকে সরাবার জন্য যাদের যাদের দরকার নির্বাচন কমিশনকে জানাবো। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিগেড থেকে বাংলায় পরিবর্তনের বিউগল বাজানোর কথা বলেছিলেন। রাজ্যে এবার 30-এর নিচে নেমে যাবে বিজেপি, পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে বলছেন সাংসদ, তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। নরেন্দ্র মোদীকে ভালো করে উত্তর দিয়ে দেবো। এই 2026-এর নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় 250টা সিট নিয়ে আসবে। এই যে দাওয়া বাজবে না, এখান থেকে যে বাঁশি বাজবে, 2029-এ মোদি ফিনিশ। বিজেপি কটা পাবে দাদা? বিজেপি আর কটা পাবে? 30-এর নিচে। হ্যাঁ, যতই বাড়ানোর চেষ্টা করো পারবে না। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন আপনি, বক্তব্য শুনলেন যে 30-এর নিচে বিজেপি নামবে এবং 2029-এ বিজেপির বিদায় যাত্রার সূচনা এই বাংলা থেকে হবে, এভাবেই চ্যালেঞ্জ শুনলেন আপনাদের। দিয়েছে পরিবর্তন সংকল্প সভার, বাংলার সংকল্প হচ্ছে পরিবর্তন, বাংলায় রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠা করা। তৃণমূলের যার কথা আপনারা শোনাচ্ছেন তাকে নিয়ে খুব সিরিয়াসলি কিছু ভাবার দরকার নেই। প্রথমত, কখন তিনি বলেছেন, রাত্রে না দিনে? যদি দিনে বলে থাকেন তাহলে সংসদে যেভাবে আমরা তাকে হাতে বোতল নিয়ে দেখেছি, হাতে বোতল ছিল কিনা দেখতে হবে। তাই কি অবস্থায় প্রতিক্রিয়া দিচ্ছেন এর উপরে অনেকটা নির্ভর করে। ধন্যবাদ। স্বয়ং কয়েক
কয়েকদিন ধরে আমরা কিভাবে আলুর দাম পাচ্ছে না চাষিরা সেই প্রতিবাদ সেই দাবির ছবি আপনাদের বারবার তুলে ধরেছি। এবার গলসিতে আলু চাষির অস্বাভাবিক মৃত্যুর খবর আসছে। আত্মঘাতী হয়েছেন বুলবুল মণ্ডল, তার পরিবারের সদস্যরা এরকমই দাবি করছেন। পরিজনদের দাবি ঋণ নিয়ে চাষ করেছিলেন, আলুর দাম না পাওয়ার গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে। নিজের 1 বিঘা জমি ছাড়াও আরো 5 বিঘা জমিতে ভাগ চাষ করেছিলেন এই বুলবুল। একাধিক জনের কাছ থেকে ঋণ নিয়েছিলেন। এবছর আলুর দাম না থাকায় টাকা কি করে শোধ করবেন তা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। আতঙ্কে আত্মহত্যা করেছেন বলে দাবি পরিবারের। জানাচ্ছে এই দেনার কারণেই এই চরম সিদ্ধান্ত। যদিও পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ দাবি করেছিলেন যে পারিবারিক অশান্তির কারণেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বুলবুল মণ্ডল। সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন পরিবার থেকে শুরু করে এলাকার মানুষজন। তারা চাইছেন সরকার এগিয়ে আসুক এবং সাহায্যের ব্যবস্থা করুক যাতে এই পরিবারটি আবার ঘুরে দাঁড়াতে পারে। বর্তমানে গলসি থেকে ক্যামেরায় গোপালের সাথে মনোতোষ, TV9 বাংলা। চাষ করেছিলাম আলু চাষ, ধার দেনা করে, সেই কারণে আর মালের দাম পাই না, বিক্রি বাটা হচ্ছে না, সেই কারণে টেনশনে আমার ছেলে সুসাইড করেছে। ছেলের নাম কি? বুলবুল মণ্ডল। তো কতটা জমি আপনাদের চাষ করেছিল? 6 বিঘে। 6 বিঘে। তার মধ্যে কি নিজের 1 বিঘে নিজের, আচ্ছা, আর 5 বিঘে ভাগে। তো সেটা কি কিছু বলতো যে চিন্তার মধ্যে ছিল? খুব চিন্তার মধ্যে ছিল, আমার মেয়ের বিয়ে, হ্যাঁ, সেই কারণে পয়সা করে জোটাতে পারছে না বলে টেনশনে আত্মহত্যা করেছে। বাংলায় কৃষকদের জীবনের সঙ্গে খেলা হচ্ছে। গতকালই ব্রিগেডের সভা মঞ্চ থেকে বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কি অভিযোগ করেছিলেন একবার শুনুন। 2-3 दिन पहले ही चंद्रकोना में हमारे एक आलू किसान ने खुदकुशी कर ली है, आत्महत्या कर ली है। पश्चिमी मिदनापुर से हुगली और बर्धमान तक किसानों से झूठे वायदे और सरकारी खरीद में घोटाला ही ये टीएमसी सरकार की पहचान बन गया है। टीएमसी के कट, कमीशन और करप्शन के कारण गंदी राजनीति के लिए किसानों की जिंदगी से, गरीबों और मध्यम वर्ग की जिंदगी से, माताओं बहनों की सुरक्षा से खिलवाड़ किया जा रहा है। इसलिए टीएमसी जाएगी